যারা বলছেন গণভোট বাতিল হবে, তারা বলছেন না কেন জাতীয় নির্বাচন বাতিল হবে? যদি পুরোটাই বাতিল হতে হয়, তাহলে হোয়াই নট দ্য ন্যাশনাল ইলেকশন? ওয়াই অনলি দি গণভোট? ওয়াই অনলি দি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ? মাঝখানে আরো 135টা অর্ডিনেন্স হয়েছে, সেগুলো বাদ যাক, সবই বাদ যাক, ফ্রেশে শুরু করি। আবার আমরা ঘুরে 5ই আগস্টের, আমরা আদালতে এই কথা বলেছি, যদি তাই বলতে চান তাহলে সব বাদ দেন। লেট আস গো ব্যাক বিফোর 5th অগস্ট। 5th অগস্টের আগে ফিরে যাই, ওখানে গিয়ে দেখি না আমরা কোন জায়গায় ছিলাম। লেট আস স্টার্ট ফ্রম দেয়ার। 4th অগস্ট থেকে স্টার্ট করি, তখন তো রাজি না। এর অর্থ কি? এর অর্থ হলো যেটা সুবিধাজনক এটাকে পিক করা হবে, যেটা অসুবিধাজনক এটাকে বাদ দেওয়া হবে, যেটা সুবিধাজনক এটাকে চুজ করা হবে, যেটা অসুবিধাজনক এটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া হবে। দিস ইজ সিরিয়াস আরবিট্রারি অ্যাক্টিভিটি অফ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। শুড নট বি, নো ওয়ান শুড ডু দিস। এবং এইভাবে একটা রেভলিউশনের পরে একটা চার্টারকে অপ্রাসঙ্গিক করে ফেলার যদি ইনিশিয়েটিভ নেওয়া হয়, তাহলে দ্যাট উড বি এগেইন এ পলিটিক্যাল ব্লান্ডার, এ লিগ্যাল ব্লান্ডার। জুডিশিয়ারি উইল বি ডিবেটেড, এবং বিচার বিভাগের উপরে এই বন্দুক রেখে এই ধরনের কর্মকাণ্ড করা সঠিক নয় বলে আমরা মনে করি। গণভোটের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করেছেন, তো গণভোট তো হয়ে গেছে। প্রশ্নের উপর তো মানুষ মতামত দিয়ে দিয়েছে। প্রশ্নকে যখন হা না উত্তর দিয়ে দেওয়া হয়, তখন প্রশ্নকে চ্যালেঞ্জ করার মানে কি? অর্থাৎ এখন আর প্রশ্নকে চ্যালেঞ্জ করা হচ্ছে না, এখন চ্যালেঞ্জ করা হচ্ছে গণভোটের রেজাল্টকে। যদিও বলছেন গণভোটের প্রশ্নকে, কিন্তু প্রশ্ন তো প্রশ্নের জায়গায় নাই। প্রশ্ন ইতোমধ্যে ফলাফলের জায়গায় চলে এসেছে, অর্থাৎ ফলাফলকেই চ্যালেঞ্জ করেছেন। এই জুলাই সনদ হয়েছে ঐকমত্যের ভিত্তিতে কিছু ডিসেন্টিং ছাড়া, এবং যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে 2025 সালের নভেম্বর মাসে, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জনগণের সার্বভৌম ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের সুপারিশ অনুযায়ী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। এই আদেশটিকেও তারা বলছেন সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। দেখুন, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর মাত্র 10 দিন বাকি আছে সংসদ বসার। এত তাড়াহুড়া করে 2 জন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়ের করে আসলে যারা দায়ের করেছেন তারা কি পেতে চান? আমি স্পষ্ট দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, কোর্টে দেখতে পেয়েছি সরকারের ইন্ধন, আইনজীবীদের মধ্যে দেখা যাচ্ছে সরকারের ইন্ধন, এবং একটা ক্লোজ এলাই আছে সরকারের কিছু ব্যক্তিবর্গ এই বিষয়টাকে আদালতে সাবজুডিস ম্যাটার বলে পার্লামেন্টকে যেন কোনোভাবে বাধিত করা না যায়, এই জন্যই এই কৌশলটা অবলম্বন করেছেন। আমরা আদালতে প্রশ্ন তুলেছি যে 10 দিন অপেক্ষা করে পার্লামেন্ট যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে আদালতের তার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। মাত্র তো 10 দিন আগে যেহেতু করা হয়নি, নভেম্বর মাসে আদেশ হয়েছে, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এটা মার্চ মাস যাচ্ছে। এতদিন যদি এটা চ্যালেঞ্জ করার প্রয়োজন না হলো, তাহলে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে এখানে অসুবিধাটা কোথায়? এগুলোর আসলে কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারে নাই। এটা একটা পলিটিক্যাল কোয়েশ্চেন। ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন নামে একটা কোয়েশ্চেন আছে, যেগুলো হাইলি পলিটিক্যালি সেন্সিটিভ, এগুলো আদালতের বিবেচ্য বিষয় নয়। আচ্ছা বলেন, বাংলাদেশে অভ্যুত্থানকে আদালতের নিয়ম মেনে হয়েছে? আদালতের আদেশ মেনে কি মাস আপসার্চ হয়েছে, বিপ্লব হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে, কিংবা গণভোট হয়েছে, কিংবা জাতীয় নির্বাচন হয়েছে? এখন এসে দেখেন, খুব ইন্টারেস্টিং, জাতীয় নির্বাচনের পার্টটুকুকে চ্যালেঞ্জ করে না, চ্যালেঞ্জ করে শুধু গণভোটের পার্টটুকুকে। জাতীয় নির্বাচন তো একদিনই হয়েছে, পাশাপাশি ব্যালটে হয়েছে। আপনি যদি সেকশন 3 গণভোট অধ্যাদেশ সেকশন 3 কে যদি চ্যালেঞ্জ করেন, আবার জাতীয় গণপরিষদ গঠন না করতে চান, তাহলে আপনি জাতীয় নির্বাচনকে চ্যালেঞ্জ করেন না কেন? জাতীয় নির্বাচন ঠিক থাকবে কিন্তু গণভোট ঠিক থাকবে না। জাতীয় নির্বাচনের ফলাফল ঠিক থাকবে কিন্তু গণপরিষদ গঠন করা যাবে না। এর অর্থ যেটি বোঝা যাচ্ছে, দিস টু রিট পিটিশনস আর ক্যালকুলেটিভ অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড রিট পিটিশনস। এগুলো কোনো না কোনো জায়গা থেকে কেউ না কেউ একটা ডিজাইনকে ইমপ্লিমেন্ট করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু আইনজীবীকে ম্যানেজ করে দে হ্যাভ টেকেন দিস ইনিশিয়েটিভ। আদালতের সামনে এগুলো উপস্থাপন করে অতীতে আদালতকে ব্যবহার করে যে সমস্ত রাজনৈতিক সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়েছে, সবগুলো বুমেরাং হয়েছে। This is a political question, has to be settled by consensus of the political parties.
পলিটিক্যাল পার্টিজ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত থেকে সরে আসতে গেলেও পলিটিক্যাল পার্টিকে আলোচনার ভিত্তিতেই সরতে হবে। আদালতকে এখানে সাবজেক্ট ম্যাটার করে যিনি আজকে বিচারক ছিলেন জুনিয়র জাজ, তিনিও এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারক। একটা অর্ডিন্যান্স হয়েছে, বিচার বিভাগে অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের আলোকে বাংলাদেশের হাইকোর্টে 2 সেট বিচারক অ্যাপয়েন্টেড হয়েছে। তার মধ্যে আজকে যিনি জুনিয়র বিচারক ছিলেন তিনিও এই আইনের অধীনে নিয়োগপ্রাপ্ত বিচারক। অভ্যুত্থান যদি না থাকে, সরকার যদি না থাকে, জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ যদি না থাকে, গণভোট যদি না থাকে, তাহলে ওই মাননীয় বিচারক কিভাবে থাকবে? কোন জায়গায় তিনি অ্যাপয়েন্টেড হবে? হু উইল অ্যাপয়েন্ট হিম? দিস আর দি পার্টিনেন্ট কোয়েশ্চেনস হুইচ আর আনআনসার্ড। আমি দেখেছি একটা তাড়াহুড়া, আমি এটাও দেখেছি কোনোভাবে বিপ্লবের এই সেন্সটাকে অন্যদিকে ঘুরিয়ে আদালতের কাঁধে রেখে পার্লামেন্টের কাছে না পাঠিয়ে কোর্ট এই কথা বলেছে সুতরাং আমাদের কিছু করার নাই, এইরকম একটা মেন্টালিটি সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবং এটাতে আমরা খুবই অ্যাংশাস। উই আর অ্যাংশাস ইন এ সেন্স যে দিস টাইপ অফ অ্যাটিটিউড উইল আলটিমেটলি ফয়েল দি হোল স্কিম অফ দি রেভলিউশন। ফার্স্ট কথা হলো, এই রিটের পক্ষে রায় হওয়ার প্রশ্ন এখনো আসেনি। আগামীকালকে একটা আদেশ দিবে, অর্থাৎ তারা রুল জারি করবে কি করবে না, এই একটি প্রশ্ন। আরেকটি অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিবেন কি দিবেন না। তাহলে রুল যদি, আমরা তো মনে করি এখানে রুলই দেওয়া উচিত না, আমরা মনে করি এখানে ইন্টারফেয়ারি করা উচিত না, এটা আদালতের সাবজেক্ট ম্যাটার নয়। ওয়াইজ হবে আদালতের জন্য এই কথা বলা যে আগামী 10 দিন পরে পার্লামেন্ট হচ্ছে, পার্লামেন্ট উইল ডিসাইড, এটা আদালতের কোয়েশ্চেন না। দ্যাট উড বি দি ওয়াইজ লিগ্যাল স্টেপ। আর যদি নিষেধাজ্ঞার আদেশ দেন তাহলে তার কনসিকুয়েন্স মারাত্মক। ল মিনিস্ট্রিকে নিষেধাজ্ঞা চেয়েছেন তারা ক্যাবিনেট সেক্রেটারির উপর নিষেধাজ্ঞা চেয়েছেন, প্রাইম মিনিস্টারের অফিসের উপর নিষেধাজ্ঞা চেয়েছেন। তো প্রাইম মিনিস্টারের অফিস ফাংশন করবে কি করে এই নিষেধাজ্ঞা যদি দিয়ে দেওয়া হয়? কি করে ক্যাবিনেট সেক্রেটারিয়েট ফাংশন করবে যদি নিষেধাজ্ঞা রেস্ট্রেইন করা হয়? এই জন্য আমার মনে হয় আদালতের এখানে ইন্টারফেয়ার করাটা উইল নট বি জাস্টিফাইড কোয়েশ্চেন। আর সেকেন্ড পলিটিক্যাল প্রোগ্রাম দেওয়া হবে কিনা, ইট উইল বি আনসার্ড বাই জুবাইর ভাই, এটা আনসার দিবে। এখানে হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স, টু মাই এক্সপিরিয়েন্স, আমরা এখানে দেখেছি আদালতে যারা এই মামলা মোকদ্দমাগুলো মুভ করছেন তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন ক্লায়েন্টের ইনস্ট্রাকশন। পরবর্তী প্রশ্ন, ক্লায়েন্ট কে? ক্লায়েন্ট হলো দেখা যাচ্ছে 2 জন আইনজীবী, সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী হলো ক্লায়েন্ট। তারা কোন প্রেক্ষাপটে এখানে এসেছেন প্রশ্ন জিজ্ঞেস করলে বলেন যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে। পিছনে গেলে দেখা যায় যে বা যারা দ্বিতীয় শপথ নিতে চাননি, দ্বিতীয় শপথ না নিয়ে এখানে একটা কেওয়াস বা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করেছেন। জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের পিছন দিকে যে শপথ আছে এটা নিতে চাননি কিংবা নেননি, দে আর দি আলটিমেট পিপল হু আর ব্যাকিং দিস লয়ার। আদালত কি আদেশ দিবে এই জন্য আমাদেরকে কালকে সকাল 11টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানেন যে কে বা কারার সাথে জড়িত আছে। আর আদালতের রায় দেখার পরে আমাদের রাজনৈতিক দল, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের সংসদীয় দলের কমিটিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো। আজকের এই জরুরি প্রেস কনফারেন্সে দেখতে পাচ্ছেন আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের 2 জন দায়িত্বশীল। একজন হচ্ছেন জনাব জাহিদুর রহমান, আমাদের মিডিয়া বিভাগে তিনি দায়িত্ব পালন করছেন, জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, এই বছর তাকে কর্ম পরিষদে আনা আছে। এবং আমার পাশে আরেকজন আছেন অ্যাডভোকেট শিশির মনির, খুব পরিচিত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনিও বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়ে বিস্তারিত অ্যাডভোকেট শিশির মনির বলবেন। আপনারা জানেন যে বাংলাদেশে বিগত 16 বছর যে স্বৈরশাসক ছিল, ফেসিবাদ ছিল, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে, আমাদের অর্থনীতিকে, ব্যাংকিং ব্যবস্থাকে সবকিছুকেই তছনছ করেছিল। একটি বৈষম্য এবং মারাত্মক ধরনের একটি ট্রমা সমস্ত বাংলাদেশের মানুষের উপর তারা চাপিয়ে দিয়েছিল। এই অবস্থায় জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরশাসক এবং ফেসিবাদের বিদায় হয়, বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়। এবং 25-এর গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন, যাদের 3টি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল। একটি ছিল সংস্কার, আরেকটি ছিল ফেসিবাদের দোষরদের বিচার, এবং আরেকটি ছিল একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান।
ইতিমধ্যে সেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়েছে, তারা 3টি কাজ কতটুকু করেছেন সেটা জাতির সামনে খুবই স্পষ্ট। আমরা বিশেষ করে সংস্কারের বিষয়ে বলতে চাই যে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব ছিল, ওয়াদা ছিল, তাদের কমিটমেন্ট ছিল। তারা জাতীয় সংস্কার কমিশন করেছেন এবং সবগুলো রাজনৈতিক দলের কাছে তারা প্রস্তাবনা চেয়েছিলেন সংস্কারের ব্যাপারে। আমরা সবগুলো রাজনৈতিক দল আমাদের অবস্থান থেকে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐক্যমত্য কমিশন করেছে। সেই ঐক্যমত্য কমিশনেও আপনারা জানেন যে সেখানে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছেন এবং প্রায় 33টি দল দীর্ঘ 8 মাসের মতো 2025-এর ফেব্রুয়ারি থেকে আরম্ভ করে অক্টোবর পর্যন্ত এই দীর্ঘ সময় প্রায় 33টি দল এই ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে আলোচনায় অংশগ্রহণ করেন। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, বিতর্ক এগুলো অনুষ্ঠিত হচ্ছে, যা জাতি আপনাদের মাধ্যমে, সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে পুরো দুনিয়াব্যাপী সেটি প্রচারিত হয়েছে গিয়ে। এবং একটি পর্যায়ে এসে জুলাই জাতীয় সনদ হয়েছে, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। এটির আইনি ভিত্তি দেওয়ার জন্য আপনারা জানেন বিভিন্ন প্রক্রিয়া এবং পরবর্তীতে সেটা গণভোট অনুষ্ঠানের কোনো বিকল্প নাই, আমরা সবাই একমত হয়েছিলাম। যদিও বিএনপি এই ব্যাপারে তারা দীর্ঘ সময়ক্ষেপণ করেছেন, কিন্তু একটি পর্যায়ে এসে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই একমত হয়েছেন। জামাত ইসলামী প্রথম দিন থেকে বলে আসছিল যেন গণভোটের কোনো বিকল্প নেই। যদিও গণভোটটি আমরা বলেছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের আগে হলেই ভালো, কিন্তু পরবর্তীতে সরকার এবং সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে, যাকে আমরা সিদ্ধান্ত মেনে নিয়েছি যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান হবে। সেই গণভোট সহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হয়েছে এবং গণভোটে এই সংস্কার প্রস্তাব 2/3 ভোটে আপনারা জানেন যে সেটা গৃহীত হয়েছে জনগণের কাছে। এবং সংস্কার প্রস্তাবের মধ্যে 48টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটি ফেসিবাদ ঠেকানোর জন্য, বাংলাদেশে ভবিষ্যতে যাতে ফেসিবাদ না আসে, স্বৈরশাসন না আসে, একনায়কতান্ত্রিক ব্যবস্থা না আসে, লুটপাটের যাতে কোনো সুযোগ তৈরি না হয়, যে গণহত্যা যারা করেছে এই ধরনের শাসন যাতে আর ফিরে না আসে, এই জন্যই মূলত ছিল এই মৌলিক সংস্কারের বিষয়টি। এই সংস্কারটি গণভোটে যখন পাশ হয়েছে তখন সবাই এর পক্ষে ছিলেন। নির্বাচনে আমরা সহ সব রাজনৈতিক দল গণভোটের পক্ষে হা ভোটকে বিজয়ী করার জন্য সবাই কথা বলেছেন। বিএনপি সহ সবাই এ ব্যাপারে একমত ছিলেন। এবং আপনারা জানেন যে নির্বাচনের পরের দিন